বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ ব্যাংক উচ্চ বিদ্যালয় মতিঝিল ঢাকা এর সম্মানিত অভিভাবকবৃন্দ ও ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি এই করোনা দুর্যোগের ভিতরে তোমরা সবাই ভালো আছো এবং বাড়িতে আমাদের যে অনলাইন এই কার্যক্রমকে দেখে তোমরা পড়াশোনা করছো। আমার কথাও তাই যে পড়ো, বেশি করে পড়ো। তোমরা যদি না পড়ো তবে দেশ চালাবে কারা? যদি কবির ভাষায় বলি, আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে, তোমার ছেলে উঠলে বাবু রাত পোহাবে তবে। আশা করি আমার কথাটি বুঝতে পেরেছ, তোমাদের ছোটোবেলাকার পড়া কবিতা। আমি আজকে তোমাদের ষষ্ঠ শ্রেণীতে ইংরেজি প্রথম পত্রের যেটা পড়াবো সেটা হলো লেসন 21। লেসন 21 তোমাদের যে ইংরেজির যে টেক্সট বইটা আছে তার 66 পেজে 66 পাতায় তোমাদের এই লেসনটা আছে। এখন আমি যদি বলি যে বইয়ের 1200 পাতা খোলো, ইংরেজি কী হবে? ওপেন অ্যাট পেজ 1200। ওপেন অ্যাট পেজ 1200। এখানে ওপেনের পরে অ্যাড ব্যবহৃত হবে প্রিপোজিশন হিসাবে। আমি আবার বলি যে 1200 পাতা খোলো বইয়ের, ওপেন অ্যাট পেজ 1200। কিন্তু আজকে আমরা যেটা পড়াবো সেটার পাতা হলো 66, পেজ নাম্বার 66। এবং আজকের পড়ানোর বিষয়বস্তুর যে হেডিং বা শিরোনাম বা পড়ার বিষয়টি যদি বলি সেটা হলো হাছন রাজা, দি মিস্টিক বার্ড অফ বাংলাদেশ। হাছন রাজার নাম তোমরা শুনেছ। এখানে বইতে কি বলা হচ্ছে? দি মিস্টিক বার্ড। তাহলে মিস্টিক শব্দটার অর্থ কি? সহজ করে যদি দেখি রহস্যময়, বা যদি একটু কঠিন করে বলি দুর্বুদ্ধ, আরও সহজ ভাষায় যদি বলি যা বোঝা যায় না সহজে। এবং বার্ড শব্দটার কথাটার অর্থ কি? চারণকবি। তাকে মিস্টিক বলা হচ্ছে কেন? তিনি দুর্বুদ্ধ বা তাকে সহজে বোঝা যায় না। এই চারণ কবিকে প্রাচীন ইংল্যান্ডে এরা কবি যারা সাধারণত কবিতা এবং সঙ্গীত লিখতেন, অর্থাৎ গীতিকার এবং কবি। আমি যখন প্যাসেজটা পড়াবো তখন বার্ড বা চারণ কবির উপরে আর একটু তোমরা ধারণা পাবে। কেমন? পড়ার আগে আমি তোমাদেরকে কিছু ভোকাবুলারি বা শব্দ অর্থ লিখে দিতে চাই। এই প্রসঙ্গে প্রাসঙ্গিকভাবে একটি কথা বলতে চাই যে আমাদের প্রতি বছর 26শে বর্ষের অনুষ্ঠানে আমাদের মাননীয় গভর্নর মহোদয় আমাদের বিদ্যালয়ে উপস্থিত হন প্রধান অতিথি হিসাবে। তো একবার তিনি এসে আমাদের ইংলিশ টিচারদেরকে ডাকলেন এবং বললেন যে ভোকাবুলারির উপর জোর দিতে, অর্থাৎ শব্দ ভাণ্ডার। কীভাবে? প্রতিদিন 5টি করে তোমরা নতুন ইংরেজি শব্দ পড়ো। যত উপরের শ্রেণীতে উঠবে তত এই প্রতিদিনের শব্দ সংখ্যা বাড়তে থাকবে। কারণ কোনো ভাষা শিখতে হলে, ভাষার উপরে দখল আনতে গেলে শব্দ ভাণ্ডার একটি বিরাট ব্যাপার। যাই হোক, আমি এই দি মিস্টিক বার্ড অফ বাংলাদেশ হাছন রাজা এর উপরে কিছু কঠিন শব্দের অর্থ আমি বোর্ডে লিখে দিচ্ছি, তোমরা মুখস্থ করে নেবে, শিখে নেবে। প্রথমে আসছে কমফোর্ট।
কমফোর্ট মানে আরাম বা আয়েশ। লাক্সারি LUXURY বিলাসিতা। প্লেজার আনন্দ অথবা সুখ। ভলিউম বই। তারপরে আসতেছে ক্রেজি, পাগল কিন্তু মন্দ অর্থে নয়। তারপরে আসতেছে কন্টেইন, ধারণ করা। তারপরে আসছে বিয়ন্ড, বাইরে। তারপরে আসছে ইমিনেন্ট, EMINENT, প্রসিদ্ধ। এই শব্দগুলি তোমরা মুখস্থ করে ফেলবে এবং মেমোরিতে নিয়ে নেবে। কেমন? এখন তোমরা পৃষ্ঠা নাম্বার 66 খুলতে বলেছি, সেটা খুলবে, বই খাতা নেবে এবং আমি যেটা পড়াবো সেটা পড়বে, লিখবে। আমি বাড়ির কাজ দেবো, সেটা পরে আসছে। আমি শুরুতেই একটু রিডিং করে অর্থ করে দিতে চাই। নিচে কয়েকটা ছবি আছে, তোমার বই খুললে দেখতে পারবে। লুক অ্যাট দি পিকচার্স বিলো, নিচের ছবিগুলি দেখো। ডু ইউ নো হু দে আর, তুমি কি জানো তারা কারা? অর এনিথিং অ্যাবাউট দেম, অথবা তাদের সম্বন্ধে তোমরা কিছু জানো কি না? ক্যান ইউ ম্যাচ দি নেমস উইথ দি পিকচার্স, ছবির সাথে নামের সাথে তোমরা মিল করতে পারবে কিনা, অর্থাৎ ছবির পাশে নাম নেই। তারপরে বলা হচ্ছে যে রিড দি প্যাসেজ বিলো টু ফাইন্ড আউট, নিচে প্যাসেজটি পড়ো এবং এগুলি খুঁজে বার করো। দি অ্যাবাভ পিকচার্স আর অফ দি 3 ওয়েল নোন মিস্টিক বার্ডস অফ বাংলাদেশ, উপরের 3টি ছবি বাংলাদেশের সুপরিচিত রহস্যময় কিছু চারণ কবির ছবি। দে আর ফেমাস ইন বাংলাদেশ, ইন আদার কান্ট্রিজ টু, তারা বাংলাদেশ সহ অন্য দেশেও বিখ্যাত। দে আর লালন শাহ, তাদের নামগুলান কি? লালন শাহ, হাসন রাজা অ্যান্ড শাহ আব্দুল করিম। তারা হলেন লালন শাহ, হাসন রাজা এবং শাহ আব্দুল করিম। এ বার্ড ইজ ওয়ান হু রাইটস পোয়েমস অ্যান্ড সংস। দেখো, চারণ কবির একটা সংজ্ঞা বা কাকে বলে তোমরা শিখতে পারতেছ। চারণ কবি কারা? যারা কবিতা লেখে এবং যারা গান লেখে বা গীতিকার। অ্যান্ড এ মিস্টিক ইজ ওয়ান, এবং রহস্যময় তিনি, দুর্বোধ্য তিনি, যাকে বোঝা যায় না তিনি। হু ট্রাইজ, যিনি চেষ্টা করেন, টু সার্চ দি ট্রুথ, সত্যকে বের করার চেষ্টা করেন। অ্যান্ড বিকাম ইউনাইটেড, এবং এক হয়ে যান, মিশে যান। কার সাথে মিশে যান? উইথ গড, ঈশ্বরের সাথে মিশে যান। থ্রু প্রেয়ার অ্যান্ড মেডিটেশন, প্রার্থনা এবং ধ্যানের মাধ্যমে এই চারণ কবিরা মিশে যান। অল 3 বার্ডস রোডস পোয়েমস অ্যান্ড সংস, এই 3টি চারণ কবি কবিতা লিখেছিলেন এবং গানও লিখেছিলেন। টু এক্সপ্রেস, প্রকাশ করার জন্য। দি ডিপ থটস, গভীর চিন্তা শক্তি প্রকাশ করার জন্য।
অ্যান্ড ফিলিংস, অনুভূতি, অ্যাবাউট গড, কী সম্পর্কে, ঈশ্বর সম্পর্কে অনুভূতি, লাইফ, জীবন, অ্যান্ড লাভ ফর ম্যান, এবং মানুষের প্রতি ভালোবাসার কথা এগুলি প্রকাশ করার জন্য। প্যাসেজ বি, হাসন রাজা সম্পর্কে। হাসন রাজা ওয়াজ বর্ন in 1854 in a wealthy landlord's family in Sylhet. এখানে আছে 1854 সাল। যখন ইংরেজিতে বলবে 1854 বললে ভুল হবে, বলতে হবে 1854। বুঝতে পেরেছ? কি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন? মুখে সোনার চামচ নিয়ে বিত্তশালী ধনী একটি জমিদার পরিবারে হাসন রাজা জন্মেছিলেন 1854 সালে সিলেটে। হি ডিড নট রিসিভ মাস ফর্মাল এডুকেশন। তিনি খুব একটা প্রথাগত বিদ্যা তিনি লাভ করেননি। প্রথাগত বিদ্যাটা কি? এই যেমন তোমরা 6 পরে 7 পরে 8 পরে হায়ার স্টাডি, এগুলি ফর্মাল এডুকেশন, এগুলি তার ভিতরে ছিল না। ইন হিজ ইয়াথ, তার যৌবনকালে, হি লেড এ লাইফ অফ লাক্সারি, তিনি বিলাসবহুল অর্থাৎ আরাম আয়েশে প্রাচুর্যের ভিতরে, ধন সম্পদের ভিতরে তিনি জীবনযাপন করেছিলেন। হি হ্যাড এভরিথিং, তার সব কিছু ছিল, মানি, টাকা, কমফোর্ট, আরাম, অ্যান্ড প্লেজার, এবং সুখ ছিল। অ্যাট ওয়ান টাইম, একটা সময়ে, হি আন্ডারস্টুড, তিনি বুঝতে পারলেন, দ্যাট অল দিজ আর মিনিংলেস, এই সকল কিছুই অর্থহীন। হি গেভ অ্যাওয়ে অল অফ হিজ প্রপার্টিস, তিনি তার সকল সম্পত্তি কী করলেন? বিলিয়ে দিলেন। হি স্টার্টেড টু থিঙ্ক ডিপলি অ্যাবাউট দি ক্রিয়েটর, তিনি সৃষ্টিকর্তা সম্পর্কে গভীরভাবে ভাবতে শুরু করলেন। অ্যাবাউট লাইফ, জীবন সম্পর্কে, ডেথ, মৃত্যু সম্পর্কে, অ্যান্ড ম্যানকাইন্ড, এবং মানব জাতি সম্পর্কে। হাসন রাজা রোট এ লট অফ সংস, তিনি অনেক গান লিখেছিলেন। পারহ্যাপস অ্যাবাউট 1000 ইন নাম্বার, সংখ্যায় প্রায় সেটি 1000। হিজ বুক কল্ড হাসন উদাস, তার বইয়ের নাম, যে বইয়ের নাম হলো হাসন উদাস। উদাস মানে কি? যে উদাসীন, যে অনেক কিছুই তার আশপাশে খেয়াল রাখে না, আপন ভোলা। ওয়াজ পাবলিশড ইন 1906, আবার বললাম সাল উচ্চারণ করবে 1906, 1906 সাল। দি বুক হ্যাড 206 songs, এই বইয়ে কয়টা সঙ্গীত ছিল? গান ছিল 206টা। ইন হিজ সংস হাসন কল্ড হিমসেলফ ক্রেজি হাসন রাজা, তিনি নিজেকে পাগলা হাসন রাজা নামে অভিহিত করেছেন। অথবা দি পাগলা হাসন রাজা, অথবা পাগলা হাসন রাজা। এ ভলিউম কল্ড হাসন রাজা সমগ্র, ব্র্যাকেটে কমপ্লিট ওয়ার্কস অফ হাসন রাজা, একটা বই হাসন রাজা সমগ্র, অর্থাৎ হাসন রাজার সমস্ত লেখা যেখানে লিপিবদ্ধ আছে। ওয়াজ অলসো পাবলিশড, এটাও প্রকাশিত হয়েছিল। দি বুক কন্টেইনড, এই বইয়ের ভিতরে কী ছিল? 500 poems, 500 কবিতা, অ্যান্ড সংস, এবং গান। সাম অফ দি সংস ওয়ার রিটেন বাই দি পোয়েট ইন হিন্দি, কিছু কিছু গান হিন্দিতেও লেখা ছিল। হাসন রাজার সংস ওয়ার অলওয়েজ পপুলার ইন সিলেট, সিলেটে হাসন রাজার গান অত্যন্ত জনপ্রিয় ছিল। বাট ভেরি সুন দে স্প্রেড অল ওভার বাংলাদেশ, খুব দ্রুত এটা বাংলাদেশের সব জায়গায় ছড়িয়ে গেল। অ্যান্ড বিয়ন্ড, এবং বাংলাদেশের বাইরেও। ইন ইন্ডিয়াস ওয়েস্ট বেঙ্গল, ভারতের পশ্চিমবঙ্গে, সাম ইমিনেন্ট ফোক সিঙ্গার্স, কিছু কিছু এই ফোক সঙ্গীত শিল্পী মেড হাসন সংস পপুলার, অর্থাৎ ভারতের পশ্চিমবঙ্গের কিছু কিছু শিল্পীরা হাসনের এই গানগুলিকে জনপ্রিয় করে তুলেছে।
when you grow older, তোমরা যখন বড় হবে, you will learn more about this great mystic poet. এই বিখ্যাত রহস্যময় কবি সম্পর্কে তোমরা বড় হলে আরও জানতে পারবে, through reading and listening to his songs. তার গানগুলি পড়ে এবং শুনে আরও বেশি জানতে পারবে। কেমন? এখন যদি প্রশ্ন করো যে স্যার, হাসন দাদা তার সমস্ত সম্পত্তি বিলিয়ে দিয়ে তিনি উদাস হয়ে গেলেন, আমাকে যদি প্রশ্ন করো যে স্যার আপনিও কি সমস্ত কিছু বিলিয়ে দিয়ে, টাকা পয়সা বিলিয়ে দিয়ে উদাস হবেন, আমি উত্তর দিব ন। হাসন রাজা জন্মেছিলেন 1854 সালে, এখন কিন্তু 2020 ডিজিটাল ওয়ার্ল্ড। যদি প্রশ্ন করো স্যার না বললেন কেন, বিকজ মানি ইজ ব্লাড। আমি এই নিয়ে আর বেশি বলবো না। এখন আমি তোমাদের কিছু বোর্ড ওয়ার্ক করাবো, তারপরে বাড়ির কাজ দেব। প্রথম প্রশ্নটা দেখো, when was Hasan Raja born? When was Hasan Raja born? আমি এই বিষয়গুলি একটু সার্কেল করে দেখাতে চাই। ওয়েনটা এখানে কি তোমার কোশ্চেন মার্ক। ওয়াজটা কি অক্সিলিয়ারি ভার্ব, সংক্ষেপে লিখি এভরি অক্সিলিয়ারি। হাসন রাজাটা কি এই বাক্যটির সাবজেক্ট। বরটা কি মূল ভাব। আমি একটু সংক্ষেপে লিখি পিভি পিস। প্রথমেই বলে রাখি, যে কোনো প্রশ্ন উত্তর দিতে গিয়ে প্রশ্নটি যে টেন্সে আসে, উত্তরটা ওই একই টেন্সে হবে। অন্য টেন্সে গেলে কিন্তু টেন্সটা প্রপার সঠিকভাবে মানা হবে না। এখন প্রশ্ন আসে যে যে এই বাক্যটা আছে ইন্টারোগেটিভ ফর্মে, কীভাবে চেনা যাবে? সবচেয়ে বড় ব্যাপার, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন, ইংরেজিতে যেটাকে নোট অফ ইন্টারোগেশন বলা হয়। এই প্রশ্নবোধক চিহ্নটা দেখি তোমরা 6-এ যেহেতু পড়বা, প্রথম প্রাথমিকভাবে বুঝিয়ে দেবে। আমি আর একটা বাক্য লিখি, যেমন ধরো আই ইট রাইস। এটি একটি বিবৃতিমূলক বা অ্যাসার্টিভ বাক্য। এখানে আইটা সাবজেক্ট, সংক্ষেপে এস লিখি। ইটটা ভার, সংক্ষেপে ভি লিখি। রাইসটা অবজেক্ট, সংক্ষেপে ও লিখি। তাহলে ইংরেজি বাক্যে গঠনের ধরনটা কি? এস ভিও। ইংরেজি বাক্যের শিক্ষার্থীরা খেয়াল করো, গঠনের ধরন হলো এস ভিও, সাবজেক্ট, ভার এবং অবজেক্ট। আমি যদি এই বাক্যটার বাংলা লিখি, দেখো আমি ভাত খাই। এখানে আমিটা সাবজেক্ট, ভাতটা অবজেক্ট, খাইটা ভাত। খাইটা ভাত। তাহলে বাংলা বাক্যের প্যাটার্ন হলো এস ও ভি, ইংরেজিতে হলো এস ভিও, এবং বাংলা বাক্যের প্যাটার্ন বা গঠন হলো এস ও ভি। মজার বিষয়, বাংলা এবং ইংরেজি বাক্যের ভিতরে গঠনের তারতম্য বা পার্থক্য এখানে। আমি এখন ওয়েনটাকে বললাম যে কোশ্চেন ওয়ার্ড। কোশ্চেন ওয়ার্ডটা কি? এই শব্দটা দিয়ে এই কোশ্চেনটা করা হয়েছে, সুতরাং এটি কোশ্চেন ওয়ার্ড। আর আগেই বলেছি ওয়াজটা অক্সিলিয়ারি ভার্ব, হাসান রাজা সাবজেক্ট, আর মূল ভার্ব হলো
বল। এখন আমি এটা উত্তর লিখব। তো এস, প্রথমে এস দিও, এস যে হাসন রাজা, যেহেতু প্রশ্ন পাস্ট টেন্সে আছে আমি উত্তরও পাস্ট টেন্সে দিব। ওয়াজ বর্ন, ওয়াজ হাসন রাজা, তারপরে আসবে ভার্ব। ভার্ব এখানে কয়টি? একটি ওয়াজ এবং অন্যটি বর্ন, এই দুইটি মিলে একটি ভার্ব হিসেবে কাজ করবে। ওয়াজ বর্ন। এখন হোয়েনের উত্তর তুমি প্যাসেজ থেকে দিবে। কত সালে? 1854, 1854 শেষে ফুলেসটা। আমি 1854 লেখার আগে জায়গাটা একটু ফাঁকা রেখেছি। এইখানে একটি তোমরা প্রিপোজিশন ব্যবহার করো, ইন প্রিপোজিশনটা ব্যবহার করো। হ্যাঁ, সুতরাং উত্তরটা কি দাঁড়ালো? হাসন রাজা ওয়াজ বর্ন ইন 1854। বুঝতে পেরেছ? হোয়েন দ্বারা সময় বুঝিয়েছে বিধায় এখানে হোয়েনের উত্তরে সাল এসেছে। আমি আর একটা প্রশ্ন তোমাদের করতে দিব, বোর্ডে আমি করাবো নাকি। Where did he come from? Where did he come from? তিনি কোথা থেকে এসেছেন, অর্থাৎ তার বাড়ি কোথায়। হোয়ার দ্বারা এখানে স্থানকে নির্দেশ করেছে। একই কথা, হয় একটা কোশ্চেন ওয়ার্ড আমি একটু সংক্ষেপে লিখি। QW, ডিডটা অক্সিলিয়ারি ভার্ব, AV, ভিটা সাবজেক্ট, S, কামটা PV প্রিন্সিপাল ভার্ব, এটা প্রিপোজিশন বা অন্য একটা অংশ। একটা জিনিস খেয়াল করো, ডিড অক্সিলিয়ারি ভার্বের পরে কামটা, মূল ভার্বটা কিন্তু প্রেজেন্ট টেন্স, মূল ভার্বটা প্রেজেন্ট টেন্স। এখন যদি প্রশ্ন করো ডিড কি কখনো মূল ভার্ব হয়? হয়। কিভাবে? আমি আগের ক্লাসে বলেছিলাম যদি কখনো কোনো ভার্ব একটা থাকে, একা থাকে, সেটি মূল ভার্ব, সোজা হিসাব। আর যদি দুইটা ভার্ব থাকে কোনো বাক্যে, একটা অক্সিলিয়ারি বা সাহায্যকারী আর একটা মূল ভার্ব। ডিড কীভাবে মূল ভার্ব হয়? আমি কাজটি করেছিলাম, আই ডিড দি ওয়ার্ক। এখানে ডিডটি মূল ভার্ব, ঠিক আছে। কিন্তু এই প্রশ্নে এখানে অক্সিলিয়ারি ভার্ব। এখন যেহেতু ডিডটা পাস্ট টেন্স, এর প্রেজেন্ট টেন্সে কি ডু অথবা ডাজ। যেহেতু প্রশ্নটা পাস্ট টেন্সে, উত্তরটাও দিবে পাস্ট টেন্সে, যেটা আমি আগেই বলেছি। কেমন? এখন উত্তরটা কি হবে? আগে সাবজেক্ট দেখো, হি। কামের পাস্ট টেন্স came from Sylhet. He came from Sylhet. এইভাবে হু দ্বারা হতে পারে, হাউ দ্বারা হতে পারে, ওয়াই দ্বারা প্রশ্ন হতে পারে। এক একটা কোশ্চেন ওয়ার্ড কোনো বাক্যে থাকলে উত্তর লেখার এক একটা নিয়ম। আমি দুটা দেখালাম। যখন আমাদের করোনার পরে নর্মাল ক্লাস আবার শুরু হবে, স্বাভাবিক শ্রেণীকক্ষে আমরা ক্লাস দেব, তখন এই ব্যাপারে আরও ডিটেলস আলোচনা করা যাবে। হ্যাঁ, এখন তোমাদের বাড়ির কাজ দিব। এখন শিক্ষার্থীরা, তোমাদেরকে আমি কয়েকটি প্রশ্ন দিব, তোমরা বাড়ির কাজ করবে। প্রশ্নগুলো কী কী একটু খাতায় লিখে নাও। নাম্বার 1, what was Hasan Raja's childhood plan? Childhood plan. What was Hasan Raja's childhood like?
হাসন রাজার শৈশব কেমন ছিল? What did he start to think deeply? What did he start? What did he start think deeply? তিনি কি গভীরভাবে ভাবতে শুরু করলেন? Where are Hassan's songs popular? Where are Hassan's songs popular? When will you know more about Hasan Raja? When will you know more about Hasan Raja? Why did Hasan Raja live the life of comfort and pleasure? Why did Hasan Raja live comfort and pleasure? এই 5টি প্রশ্ন তোমরা প্রথমে উত্তর লিখবে। উত্তর লিখে সেখানে নাম, রোল, শ্রেণী, শাখা সব লিখবে। সব লেখার পরে ছবি তুলবে। ছবি তুলে এই আমার এই পড়ানো এর ভিডিও যখন দেখবে, যে ইউটিউব চ্যানেলের বাংলাদেশ ব্যাংক উচ্চ বিদ্যালয়ের ফেসবুক পেজে ভিডিও যখন দেখবে, সেই ভিডিও দেখার পরে 2 দিনের ভিতরে ওই উত্তরপত্রের ছবি তুলে এই ভিডিওর কমেন্টসে আপলোড করে দিবে 2 দিনের ভিতরে। এবং এতে নম্বর আছে, নম্বরটা হলো 10। এই নম্বরটা তোমাদের পরবর্তী ক্লাসে যদি পরিস্থিতি স্বাভাবিক না হয়, এর উপরে ভিত্তি করে পরবর্তী ক্লাসে তোমাদের প্রমোশন এবং পরবর্তী ক্লাসে শ্রেণীর রোল নাম্বার নির্ধারণ করা হবে। সুতরাং কোনোভাবেই এটা অবহেলা করা যাবে না, বাড়ির কাজ সময় মতো পাঠিয়ে দেবে। আর একটা বাড়ির কাজ আমি দিব, যেটা কম্পোজিশন অংশের একটা অংশ দিব। কম্পোজিশন অংশ বলতে সোজা কথা যেটা বোঝা যায় মুখস্থ বিষয়। সেটি বাড়ির কাজটা কী করবে, তোমরা মুখস্থ করতে থাকবে। যখন শ্রেণীকক্ষে আমরা ক্লাস নেব, অনেকগুলি মুখস্থ করার পরে হঠাৎ করে ওই কম্পোজিশনের উপরে 2-1টা পরীক্ষা নিয়ে নেব। সেই কম্পোজিশন অংশের বা মুখস্থ বিষয়ের পড়াটা কি একটু লিখে নাও। এ উইন্টার মর্নিং, যে অভিভাবক বৃন্দ আপনাদের প্রতি আমার অনুরোধ, তারা পড়াশোনা করছে কিনা একটু তদারকি করবেন। এবং শ্রেণী শিক্ষক সর্বদা প্রতি সপ্তাহে পড়া দিয়ে তদারকি করছেন। সুতরাং আজকে এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লেখাপড়া করো। কেমন? সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।